রাজধানীতে বেড়েই চলছে মসজিদ মাদ্রাসার নামে চাঁদা আদায়, শরীয়ত সম্মত নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা। কৌশলে স্থানীয়দের সঙ্গে মিশছে রোহিঙ্গারা, ক্যাম্পের পাশেই বসতি স্থাপন, থাকছে ভাড়ায়ও। হাতিয়া ও ভোলার ৯ লাখ মানুষের যাতায়াতে একটি মাত্র সি ট্রাক, বেশিরভাগ সময় থাকে বিকল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদের, সাথে আছে আমি রাজীব জামান। রাজধানীতে বেড়েই চলছে রাস্তাঘাট কিংবা গণপরিবহন থেকে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার নামে চাঁদা আদায়। ব্যয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ইসলামী চিন্তাবিদদের মতে এভাবে চাঁদা তুলে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা শরীয়তসম্মত নয়। আরও জানাচ্ছেন ইবনে নূর শাওন। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে মসজিদ, মাদ্রাসার জন্য এভাবেই চাঁদা তুলছে কিছু মানুষ। পাশাপাশি মাইকে বিভিন্ন ধর্মীয় বাণী প্রচারের মাধ্যমে পথচারীদের সহানুভূতি আদায়েরও চেষ্টা চলছে। সকাল হয়তো আটটা থেকে শুরু করে আর হয়তো মনে করেন হয়তো রাত্র 9:30 পর্যন্ত মাইক চালাই। আবার রশিদ হাতে ধরিয়ে দিয়ে এতিমখানা বা লিল্লা বোর্ডিং এর নামেও তোলা হচ্ছে অর্থ। সকালে আসে আবার বিকেলে আসে, মাদ্রাসা এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, সব আছে। তবে এ ধরনের একটি এতিমখানায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। ছোট 2 কামরার বাসা ভাড়া নিয়ে কয়েকটি শিশুকে দ্বীনি শিক্ষা দেয়া হচ্ছে। তবে এতিম শিশু মাত্র 2টি। কেউ কেউ আবার মাসিক বেতন দিয়ে পড়তে আসে। স্পর্শকাতর হয় অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে চান। তবে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি নিয়ে ইসলাম আসলে কি বলছে? রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মসজিদ বিল্ডিং করতে হবে, মাদ্রাসা করতে হবে, এটা কোনো শরীয়তে হুকুম নাই। তোমাদের মহল্লার সামর্থ্য অনুসারে তোমরা যে ধরনের পারো একটা ঘর বানিয়ে নাও। এসব ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীরও ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি। কেউ কেউ আমাকে এটা বলতে চাইছেন, হুজুর আপনি জানেন না পুলিশদেরও বখরা আছে এতে। দান খয়রাতের বিষয়ে ইসলাম ধর্ম উৎসাহিত করে, এটা যেমন ঠিক, তেমনি যথাযথ নজরদারি না থাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো বিষয়টি। ইসলামী চিন্তাবিদরা মনে করেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানার নামে চাঁদা তোলার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার থেকে সীমান্ত পার হয়ে প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা কৌশলে মিশে যাচ্ছে স্থানীয়দের সঙ্গে। শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়ার পাশাপাশি বসতি স্থাপনও শুরু করেছেন তারা। অনেকে আবার ভাড়া দিয়ে থাকা শুরু করেছে আশপাশের বিভিন্ন এলাকায়। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও প্রতিরোধের পরও প্রতিদিনই অনুপ্রবেশ করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা। অবৈধভাবে আসা রোহিঙ্গারা কৌশলে মিশে যাচ্ছে স্থানীয়দের সাথে। সঠিক পরিসংখ্যান সরকারের কাছে না থাকলেও জাতিসংঘ বলছে 10,000-এরও বেশি রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। শরণার্থী ক্যাম্পের পাশে গড়ে ওঠা বস্তির পর রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে। অনেকে আবার টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন রোহিঙ্গাদের। এরা শীতে যখন কষ্ট পাইতেছে, আমাদের কিছু জায়গা জমি আছে, ওখানে কিছু গাছের গর্তর বাঁধা দিয়ে ওখানে যেন থাকতে পারে, আশ্রয় ওখানে দিছি। এদের তো যাদের যতটুকু সম্ভাবনা আছে ততটুকু কিছু টাকা পয়সা যার নেওয়ার দরকার আছে ততটুকু নিতেছি। শরণার্থী ক্যাম্পের বিধিনিষেধ অমান্য করে রোহিঙ্গাদের ইচ্ছে মতো চলাফেরা ও বসতি গড়ে তোলা নিয়ে শঙ্কার কথা জানান স্থানীয়রা। সবসময় তারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, যার কারণে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা, বাংলাদেশের যে অস্তিত্ব, এই অঞ্চলের মানুষের যে অবস্থান, সেটা আজকে হুমকির সম্মুখীন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। নেই কোনো লঞ্চ, একমাত্র ভরসা সি ট্রাক, সেটিও বেশিরভাগ সময় থাকে বিকল। বাধ্য হয়েই সাগর পাড়ি দিতে হচ্ছে ট্রলার কিংবা নৌকায়, নিতে হচ্ছে জীবনের ঝুঁকিও। এভাবেই যাতায়াত নোয়াখালীর হাতিয়া আর ভোলার বেশ কটি উপজেলার মানুষের। অপু খন্দকারের তোলা ছবিতে সেই
দুর্ভোগী চিত্র তুলে ধরেছেন অখিল পোদ্দার ধারাবাহিক প্রতিবেদনের ৮ম পর্ব। রামনামাজ, মনপুরা, তমরুদ্দি কিংবা হাতিয়ার দুর্গম দ্বীপের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম সি ট্রাক। লঞ্চ না থাকায় উত্তাল সাগর পাড়ি দিতে এই জলযানে চেপেই বেশিরভাগ যাত্রী নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হয়ে ঢাকায় পৌঁছান। পুরো এলাকার প্রায় ৯ লাখ মানুষের জন্য একটি মাত্র সি ট্রাক, সেটিও জরাজীর্ণ, আর তাতেই গাদাগাদি করে উত্তাল সাগর পাড়ি। আমাদের যে একটা কষ্ট, যে একটা ফিরেশানি, মানে এটা আর বলার মতন। ঢাকা থেকে চেয়ারম্যানঘাট আইতে যে সময় লাগে, হাতিয়ার থেকে মনে করেন নিজাম দ্বীপ আইতে মনে হয় এর থেকে আরো দ্বিগুণ সময় লাগে। গরিব মানুষ ওঠে লঞ্চে, উঠলে কি জানি তারা খুব দুর্ব্যবহার করে। একভাবে গুলি করছে, একটা ছেলের হাতে গুলি লাগে, ওই ছেলেটা এখন পঙ্গু, তার অসহায় ফ্যামিলি পারে নাই, সে এখন ঢাকাতে ভিক্ষা করে খায়। যাইতে যাইতে কষ্ট হয়, ভাড়া লিয়া জুলুম হয়, দুইটা হইলে একটু ভালো হয় যাত্রী কই। এই রুটে একটি কোম্পানি লঞ্চ চালানোর অনুমতি পেলেও কেন তা বন্ধ রাখা হয়েছে তার কোনোই সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে। ওই রুটে এই জাহাজটা চলাচলের যোগ্য কিনা সেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। এই ধরনের কোনো জিনিস আসলে ডেফিনেটলি আমরা করতে পারি, যতখানি আমরা করতে পারবো করব, বাকিটা ধরেন বিআরডব্লিউটিতে করার জন্য আমরা রিকোয়েস্ট করবো আর কি। নির্ধারিত ঘাট না থাকায় রোগী আর যাত্রী ওঠা নামাই মারাত্মক ভোগান্তির শিকার দ্বীপের মানুষ। যে একটা রুগী ড্যাগে নিচে শুইতে পারে না, বলতেছে যে আমরা কিছু টাকা দেব, আমাদেরকে কম টাকায় দিব, আমাদেরকে একটু একটা ছিট দিয়ে ভাই আমাদের রুগী, কিন্তু ওরা দেয় নাই। লাস্ট গার্ড দেখে ১-১৫০-২০০ লোক হয়, কোনো সময় ৫-৪০০ লোক হয়। এই যে যদি আপনার দুইটা লঞ্চে, তাহলে যাত্রী আরও বাড়বে, এই ঘাটটার উন্নতি হবে। একবার যদি কেউ কষ্ট করে আসে, দ্বিতীয়বার আর আসতে চাইবে না, একমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে। সহজ যোগাযোগের জন্য তাদের চাই একাধিক লঞ্চ। সরাসরি জাহাজ যোগাযোগ না থাকার কারণে প্রতিদিন একরকম যুদ্ধ করে সাধারণ মানুষকে পৌঁছাতে হয় গন্তব্যে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাইবান্ধায় সাঁওতালদের চাষ করা ধান কাটার কাজ শেষ, ফসল পাওয়ার পরিমাণ নিয়ে অসন্তোষ। মানসিক শক্তির জোরে সমাজের মূল স্রোতে শারীরিক প্রতিবন্ধীরা পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১শে সংবাদে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের চাষ করা ধান কাটার কাজ শেষ হলো। ২ দফায় ৫৫০ বস্তা ধান দেয়া হয়েছে উচ্ছেদ করা সাঁওতালদের। তবে পাওয়া ধানের পরিমাণ নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাঁওতালরা। আর চিনিকল কর্তৃপক্ষ বলছেন সঠিকভাবে বুঝিয়ে দেয়া হয়েছে ধান। গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। দ্বিতীয় দফায় শেষ হলো সাঁওতালদের জমিতে সাহেবগঞ্জ ইকো খামারের ধান কাটার কাজ। ৪৫.৫ একর জমি থেকে প্রথম দফায় ৪৪৭ বস্তা ও দ্বিতীয় দফায় ১০৩, সব মিলে মোট ৫৫০ বস্তা ধান দেয়া হয় উচ্ছেদ করা সাঁওতালদের। তবে সাঁওতালদের দাবি প্রথম দফার ধানই ঠিকমতো বুঝে পায়নি তারা। একই সাথে পাওয়া ধানের পরিমাণ নিয়েও আছে অভিযোগ। যে পরিমাণ ধান হওয়ার কথা ছিল জমিতে, সেই পরিমাণ ধান আমরা এখনো পাইনি, যার সবই লুটপাট এবং নষ্ট করছে তারা। ধান কাটছে বটে, আমাদের অর্ধেক ধান আমাদের এখানে আসে নাই, তার মানে ধানটা ওরা অর্ধেক নষ্ট করে ফেলেছে। কাঁচা ধানের মধ্যে হাল জুড়ে দিল, দিয়া ধানগুলোও নষ্ট করলো। আমরা যতগুলো ধান পাওয়ার কথা এতগুলো ধান তো আমার দিল না। তারা তহস নষ্ট করে কেটে দিয়েছে, অর্ধেক ধান ভেঙে তহস নষ্ট করে গেছে, অর্ধেক আমরা পাইছি, পুরো ধান এখনো আমরা পাই নাই। তারা ঢুয়ে দিচ্ছে টুলি, সেও ঠিক মতন বুঝে দেয়নি আমাদের, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ধান বুঝে দেয়নি। এদিকে ধান মাড়াইয়ের সময় জমিতে পড়ে কিছু ধান নষ্ট হলেও বাকি ধান ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয়েছে বলে দাবি চিনিকল কর্তৃপক্ষের। কাটতে যায় অনেক সময় আইলের ধার দিয়ে কোনায় ২-৪টা গাছ থেকে যায়, আমরা ওটা পরবর্তীতে আবার দা দিয়ে কেটে মেশিনে দিয়ে দিচ্ছি, এবং আমরা কোনো ধান পারতপক্ষে একটু নষ্ট হতে দিচ্ছি না। উচ্চ আদালতের নির্দেশে গেল ২৪ নভেম্বর থেকে শুরু হয় ধান কাটার কাজ। টানা ৫ দিন প্রথম দফায় ও দ্বিতীয় দফায় ২ দিন ধরে চলে ধান কেটে ও মাড়াই করে সাঁওতালদের বুঝিয়ে দেয়া। আফসানা নীলা, ২১শে টেলিভিশন। অদম্য মানসিক শক্তির জোরে এরই মধ্যে সমাজের মূল ধারায় ফিরতে শুরু করেছেন অনেক শারীরিক প্রতিবন্ধী।
বিশেষজ্ঞরা বলছেন পৃষ্ঠপোষকতা ও পুনর্বাসনের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা সম্ভব অর্থনীতির মূলধারায়ও। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় এবং রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। পুকুরে জাল ফেলে মাছ ধরা হচ্ছে, এটা বাংলাদেশের গ্রামাঞ্চলের অতি পরিচিত দৃশ্য। কিন্তু এই জাল দিয়ে যিনি মাছ ধরছেন সেই আব্দুল মোতালেব একজন দৃষ্টি প্রতিবন্ধী। শুধু মোতালেব নন, তার অন্য ভাইরাও যৌবনে পা দিতেই চোখের দৃষ্টি হারিয়েছেন। রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের এই 4 জনই তাদের অদম্য ইচ্ছার জোরে আর 10 জন সুস্থ মানুষের মতো সমাজের মূল স্রোতে যুক্ত থাকতে চাইছেন। নিজেদের পুকুরে মাছ চাষ করে বাঁচতে চান সমাজের আর 5 জনের মতো। নিজেরা চাষ করার চেষ্টা করতেছি। 30,000 টাকার মাছ আসছে, আমি অলরেডি 30,000 টাকার মাছ বিক্রি করা আমার হয়ে গেছে। 4 ছেলে এবং 3 মেয়ের এই বাবা বলছেন জমাজমি বিক্রি করেও তাদের সুস্থ করতে পারেননি, তাই হতাশার মাঝে দিন কাটে তাদের। এখন পুকুরটা ওরা চাষ করতেছে, চাষ করবে এই আশা নিয়ে আমি বিত্তবানদের কাছে কিছু আশা করি। চিকিৎসক বলছেন আত্মীয়র মধ্যে বিয়ে হওয়ায় বংশগত এই রোগের বিস্তার হচ্ছে। মেয়েরা এটা ক্যারি করে আর ছেলেরা এটা ভুক্তভোগী হয়। এ তো গেল দৃষ্টি প্রতিবন্ধীর কথা। গাজীপুরের বিশিয়া কুড়িবাড়ি গ্রামের একই পরিবারের 14 জনের মধ্যে 7 জনই অজানা পঙ্গুত্ব রোগে আক্রান্ত। তাই তো সংসার চালাতে খুলে বসেছেন মুদি দোকান। ছোট্ট থেকে ধান খাচ্ছে আস্তে আস্তে বস্তা ভালো জায়গায় ওই চিকিৎসা করা পারি না। পঙ্গুত্বের অজানা আতঙ্ক পরিবারের অন্য সদস্যদেরও তাড়িয়ে বেড়ায় সারাক্ষণ। মনে ভয় আগামীতে তারা সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন তো। মাঝে মাঝে খুব পা ব্যথা করে, এই জন্য আমি খুব ভয় পাই। 10 জনের মতো আমি ভালো হয়ে চলতে চাই। চিকিৎসায় পুরোপুরি ভালো করা সম্ভব না হলেও পৃষ্ঠপোষকতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। 18 থেকে 20 বছর পর্যন্ত যখন তারা পৌঁছে, তখন আস্তে আস্তে তারা কিন্তু এটার কোনোদিন আর রিকভারি হয় না। বিশেষজ্ঞরা বলছেন প্রতিবন্ধীরাও সমাজের অংশ, তাই অর্থনীতির মূলধারায় তাদের ধরে রাখতে হবে। একটা প্রতিবন্ধী সে গাড়িতে উঠতে পারে না, সুতরাং তুমি পারলে না, কিন্তু একটা লোক যদি তাকে ধরে তুলে দেয়, সেটাই হচ্ছে সমাজ। আমরা যদি একটা মর্যাদা সম্পন্ন জাতি তৈরি করতে চাই, যতটা সম্ভব তাদেরকে মেইন স্ট্রিমে মূল স্রোতে আমরা আনতে পারবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা, সর্বোপরি বঙ্গবন্ধুর 6 দফা দাবি প্রত্যাখ্যান করায় বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নিয়েছিল মুক্তিযুদ্ধে। বঙ্গবন্ধুর নির্দেশে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। বিজয়ের মাসের স্মৃতিচারণে এমনটি বললেন দেশের সংবিধান রচিতাদের অন্যতম ডক্টর কামাল হোসেন। জেইউ জুবায়েরের রিপোর্ট। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই বাঙালিদের সঙ্গে চাকরি, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বাঙালির শোষণ বঞ্চনা দূর করতে 1966 সালে 6 দফা দাবি জানান শেখ মুজিবুর রহমান। তবে তা প্রত্যাখ্যান করে পাকিস্তান সরকার। এমনকি 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলেও ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে সামরিক সরকার। 169 সিট যেখানে এখান থেকে হওয়ার কথা, 167টা আমরা ওই 6 দফা 11 দফার পক্ষে মানুষ ভোট দিল। সুনামাজ অধিবেশন হবে, হঠাৎ করে এরা বলে যে অনির্দিষ্টকালের জন্য এটা হতে দেওয়া হবে না। তো এটা তো মহা অন্যায়, এটা মেনে নেওয়া যেতে পারে না। আমরা অসহযোগ আন্দোলন করে আমাদের অধিকারকে বাস্তবায়িত করব। এটাই হলো স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি আর কি। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। 1971-এর মার্চ মাসেই বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। সেখানেই বঙ্গবন্ধু একটা তার ঐতিহাসিক ভাষণ দিলেন। দিক নির্দেশনা মানুষ আগেই থেকে দেওয়া হয়েছে যে যারা বল প্রয়োগ করলে তোমরা এটা স্বাধীন, তোমরা দাঁড়িয়ে ফেরো। ধীরে ধীরে বাঙালির মুক্তির সংগ্রামে সমর্থন জানাতে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ও। দেরিতে হলেও বুঝতে পেরেছে যে এই ঐক্যবদ্ধ মানুষকে ঠেকানো যাবে না। জেইউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। মেহেরপুর মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে মুক্তিবাহিনীর প্রতিরোধে মেহেরপুর ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদাররা। যাওয়ার সময় মেহেরপুর অবদা, দীনদত্ত ব্রিজ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেয় তারা। দখলদার পাকিস্তানিরা চুয়াডাঙ্গার দিকে পালিয়ে গেলে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে শহরে প্রবেশ করে।
আবারও বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি সহ 5 শ্রমিক নিহত, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ এভারটন পয়েন্ট ভাগাভাগি। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় 5 জন বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন বাংলাদেশি, আহত হয়েছে আরও 7 জন। স্থানীয় সময় রোববার ভোরে দুবাইয়ের আল রাবাত সড়কে একটি ট্রাকের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা ক্লিনকো ক্লিনিক সার্ভিসেস অ্যান্ড বিল্ডিং মেইনটেন্যান্স নামের একটি কোম্পানিতে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে 30 জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুড়ে যাওয়া ভবনটিতে এখনও উদ্ধার কাজ চলছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। স্থানীয় সময় শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের সময় দোতলা ভবনটিতে আগুন লাগে। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে 1-1 গোলে ড্র করল এভারটন। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় শুরু থেকে সমান তালে লড়তে থাকে দুদল। নিজেদের মাঠে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে এভারটন। 42 মিনিটে ইব্রাহিমোভিচ গোল করলে 1-0 লিড নেয় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় এভারটন। 89 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার লেইটন বেইস। শেষ পর্যন্ত আর গোল না হলে 1-1 গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এদিকে লা লিগায় মালাগার সাথে 2-2 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করল ভ্যালেন্সিয়া। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের মাঠে এগিয়ে যায় মালাগা। 3 মিনিটে মিডফিল্ডার পাবোলোর গোলে লিড নেয় তারা। তবে 4 মিনিট পরে গোল করে দলকে সমতায় ফেরান ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো। 34 মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মেড্রোনের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলে মালাগা। ম্যাচের অতিরিক্ত সময়ে মিডফিল্ডার পাবোলো আরেকটি গোল করলে হার এড়াতে সক্ষম হয় মালাগা। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে বেড়েই চলছে মসজিদ মাদ্রাসার নামে চাঁদা আদায়, শরীয়ত সম্মত নয় বলছে ইসলামী চিন্তাবিদরা। কৌশলে স্থানীয়দের সঙ্গে মিশছে রোহিঙ্গারা, ক্যাম্পের পাশেই বসতি স্থাপন, থাকছে ভাড়ায়ও। হাতিয়া ও ভোলার 9 লাখ মানুষের যাতায়াতে একটি মাত্র সি ট্রাক, বেশিরভাগ সময় থাকে বিকল। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বেলা 11টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।